Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bhakra Shomelani Medical College and Hospital. আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনের মেনস্ট্রুয়াল সাইকেলের পরের পার্টটা পড়ব। পরের পার্ট বলতে আগের দিন আমরা পড়েছিলাম এই অবধি, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের আমরা জেনেছিলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল ইজ আ 28 to 29 ডেজ এরকম হচ্ছে তার ডিউরেশন থাকে। এটা একটা সাইকেল যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ এজে হচ্ছে হয়ে থাকে। এই সাইকেলটা হচ্ছে ডিউরেশন হচ্ছে 28 ডেজ এবং এর হচ্ছে কিছু ফেজ থাকে এই সাইকেলটা। ফার্স্ট ফেজটা আমরা জেনেছিলাম যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেখানে হচ্ছে মেনস্ট্রুয়াল ফ্লো ক্যান অকার এবং এটা হচ্ছে লাস্ট হয় যে 3 to 5 ডেজ। এগুলো আমরা অলরেডি জেনে গেছি। এখন আমরা জানবো তার পরের ফেজটা, অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজ। তার পরের ফেজ হচ্ছে ফলিকিউলার ফেজ। দ্য মেনস্ট্রুয়াল ফেজ ইজ ফলোড বাই দ্য ফলিকিউলার ফেজ। তো আগের ভিডিওটা আমি বলেছিলাম যে তোমরা একটু ওজেনেসিসের পার্ট 1 যেটা আছে সেটাকে একটু দেখে নিতে, কারণ সেখানে আমরা ফলিকিউলার ফেজে যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। অর্থাৎ ফলিকিউলার ফেজে আমরা যে ঘটনাটা ঘটছে, দেখো ডিউরিং দিস ফেজ দ্য প্রাইমারি ফলিকলস ইন দ্য ওভারি গ্রো টু বিকাম এ ফুললি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলস। অর্থাৎ এখানে ওভারির মধ্যে যে এই ফলিকিউলার ফেজে দুটো জায়গায় ঘটনা ঘটছে, একটা হচ্ছে ওভারিতে, একটা হচ্ছে ইউটেরাসে। তো ওভারির মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে প্রাইমারি ফলিকলসগুলো হচ্ছে আস্তে আস্তে গ্রো করছে এবং গ্রাফিয়ান ফলিকলস তৈরি করছে। তো সেইটা কিভাবে হচ্ছে, কি কি লেয়ার অ্যাড হচ্ছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং গ্রাফিয়ান ফলিকলসে কি কি লেয়ার অ্যাড হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। ওজেনেসিসের পার্ট 1 এবং পার্ট 2 তো একটু আছে। তো সেটাই আগের দিন আমি সেই জন্যই আগের দিন এখানে বন্ধ করে দিয়েছিলাম যে তোমরা একটু যারা জানো না তারা একটু পড়ে নাও। তো আশা করি তোমরা সবাই সেটা পড়ে এসেছো, তাহলে তোমাদের এখন কিন্তু এটা বুঝতে খুবই সুবিধা হচ্ছে যে প্রাইমারি ফলিকলস থেকে কীভাবে গ্রাফিয়ান ফলিকলসটা তৈরি হচ্ছে এবং পুরো যে প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলসের ট্রান্সফরমেশন পুরোটাই কিন্তু ফলিকিউলার ফেজে হচ্ছে। অ্যান্ড সাইমালটেনিয়াসলি দ্য এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ ওভারের মধ্যে কী হচ্ছে সেটা আমরা জেনে গেছি। এবারে ইউটেরাসের মধ্যে কী হচ্ছে সেটা আমরা জানবো। তো মেনস্ট্রুয়াল ফেজে কী হলো, ইউটেরাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা ছিল, এখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে এবং ভ্যাজাইনা থ্রু সেটা কিন্তু বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখন কিন্তু আর সেখানে কোনো বাড়ি নেই। তাহলে আমাদের কি আবার, যেহেতু এখানে একটা ওভাম হচ্ছে তৈরি হচ্ছে এই ওভারির মধ্যে, তাহলে সেই ওভামটা আবার রিলিজ হবে, অর্থাৎ ওভুলেশন হবে। তাহলে সেই ওভামটা কি আবার সেটার ফার্টিলাইজেশন হতে পারে, ঠিক আছে। তাহলে ফার্টিলাইজেশন হলে তাকে কি একটা থাকার জায়গা দিতে হবে, অর্থাৎ একটা বাড়ি দরকার। তাহলে সেই বাড়িটা তো আমাদের তৈরি করতে হবে। এখানে যখন ওভামটা শুরু হচ্ছে, তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হচ্ছে, ভিতরে যে উসাইডটা আছে সেটারও তো চেঞ্জ হচ্ছে আমরা দেখেছি। তাহলে সেখানে কি ওভামটা হচ্ছে তৈরি হচ্ছে, তাহলে ওভাম তৈরি হচ্ছে, তাহলে আমাদেরও কিন্তু বাড়িটাকে আস্তে আস্তে বানাতে হবে, কারণ ওভাম তৈরি হওয়ার পরেই ওভুলেশন হবে এবং ওভুলেশনের পরেই কিন্তু যদি ফার্টিলাইজেশন হওয়ার হয় তাহলে ফার্টিলাইজেশন হবে। তাহলে ফার্টিলাইজেশন হলে তাদেরকে থাকার জন্য একটা জায়গা দিতে হবে। তখন ফার্টিলাইজেশন হওয়ার পরে কিন্তু বাড়ি বানানো শুরু হয় না। যখন ওভামটা অলরেডি ম্যাচিওর হতে শুরু করছে ওভারির মধ্যে, তখনই কিন্তু আস্তে আস্তে এখানে বাড়িটা বানাতে শুরু করতে হয়। অর্থাৎ এখানেও কিন্তু এন্ডোমেট্রিয়াম থিকনেসটা হচ্ছে বাড়তে থাকে। তো সেটাই হচ্ছে, দেখো সাইমালটেনিয়াসলি, অর্থাৎ এখানে ওভারির মধ্যে হচ্ছে প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হচ্ছে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ ওটার সাথে সাথেই ইউটেরাসে কি হচ্ছে, সাইমালটেনিয়াসলি দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস রিজেনারেট থ্রু পলিফারেশন। অর্থাৎ এই যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যেটা হচ্ছে ব্রেকডাউন করে গেছিলো মেনস্ট্রুয়াল ফেজে, তারপরেই আসছে ফলিকিউলার ফেজ। সেই ফলিকিউলার ফেজে কি হচ্ছে, আবার হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা রিজেনারেট করছে, অর্থাৎ নতুন করে তৈরি হচ্ছে থ্রু কি ফেজ, সেটা হচ্ছে পলিফারেশন। পলিফারেশন মানে হচ্ছে নতুন করে মাল্টিপ্লিকেশন হয়ে হয়ে সেল হচ্ছে। এখানে হচ্ছে আবার কি হচ্ছে, এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা সেটা হচ্ছে নতুন করে জেনারেট কিন্তু নয়, রিজেনারেট। কারণ আগে একবার তৈরি হয়েছিল মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট যে ফেজটা মেনস্ট্রুয়াল ফেজ, সেখানে ব্রেকডাউন করে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, করে আবার তৈরি হচ্ছে। আবার যেহেতু তৈরি হয়েছে তাই আমরা বলছি রিজেনারেট, ঠিক আছে। তাহলে ফলিকিউলার ফেজে কী কী ঘটনা ঘটে, একটা ওভারির মধ্যে যেখানে প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হচ্ছে, আর ইউটেরাসে কী করতে হবে,
আমাদের সবসময় এরকমভাবে মনে রাখবে যে প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হচ্ছে, মানে কি এবার তো ওভুলেশন হবে, ওভুলেশন হলে সেকেন্ডারি ওসাইটটা আসবে ফ্যালোপিয়ান টিউবে, তাহলে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে তাকে থাকার জন্য বাড়ি করতে হবে, কারণ আগের বাড়িটা তো ভেঙে দেওয়া হয়েছে, আর আগের বাড়িটা থাকলেও ওরা ওই বাড়িতে থাকতো না, কারণ প্রত্যেকটা ওভামের এটাই শর্ত যে আমি নতুন বাড়িতে উঠবো, ঠিক আছে, তো নতুন বাড়িতে থাকবো, তো আগের বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাহলে এই ওভামটার জন্য তো একটা নতুন বাড়ি তৈরি করতে হবে যদি ফার্টিলাইজেশন হয়। তো সেই জন্য আমরা কিন্তু বাড়িটাও কিন্তু ওভুলেশন হওয়া অবধি ওয়েট করি না, যখন ওভারির মধ্যে ওভামটা অলরেডি তৈরি হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তখনই হচ্ছে সাইমালটেনিয়াসলি কিন্তু ইউটেরাসের মধ্যেও কিন্তু বাড়ি বানানোটা শুরু হয়ে যায়। বাড়ি বানানো মানে এখানে এন্ডোমেট্রিয়ামটা রিজেনারেট করে, ঠিক আছে, যদি ফার্টিলাইজেশন হয় তাহলে এখানে এসে ওটা ইমপ্ল্যান্টেশন হবে। ইমপ্ল্যান্টেশন আমরা পরে পড়বো, তখন বুঝতে আরও সুবিধা হবে, ঠিক আছে। তো তাহলে দুটো জিনিস হলো, একটা হচ্ছে প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস হলো ওভারির মধ্যে, আরেকটা হচ্ছে ইউটেরাসে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ব্রেকডাউন হয়ে গেছিলো আগের ফেজটা অর্থাৎ মেনস্ট্রুয়াল ফেজে, এই ফেজে সেটা আবার রিজেনারেট করছে। রিজেনারেট মানে নতুন করে আবার তৈরি হচ্ছে থ্রু প্রলিফারেশন, ঠিক আছে। These changes in the ovary and the uterus are induced by changes in the level of pituitary and ovarian hormone. তো এই এতক্ষণে এলো আমাদের হরমোনের ব্যাপারটা। এই যে পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটা চলছে, পুরো যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ ইভেন্টসগুলো তো হচ্ছে, সব কিন্তু হরমোনের ওপর ডিপেন্ড করে, এমনি এমনি সব কিছু হয়ে যাচ্ছে না, সব হচ্ছে ইনডিউসড বাই দ্য চেঞ্জ ইন দ্য লেভেল অফ দ্য পিটিউটারি অ্যান্ড ওভারিয়ান, অর্থাৎ পিটিউটারি হরমোন এবং ওভারিয়ান হরমোন, দুটো হরমোনের হচ্ছে বিভিন্ন চেঞ্জের মধ্যে তাদের লেভেলের চেঞ্জের মাধ্যমেই কিন্তু এই ফেজগুলো একটার পর একটা হচ্ছে। এবার যাদের ক্ষেত্রে মনে করো স্ট্রেস, যেটা আগের দিন পড়েছিলাম, স্ট্রেস পুয়ার হেলথের জন্য এই হরমোনাল লেভেলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইকেলটা ঠিক নর্মালভাবে চলবে না। তো সেই ক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশন ফেজ, এই যে যেটা বলেছিল যে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন হতেই পারে, কিন্তু ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মানিয়ে আমরা সেটাকে ইন্ডিকেটিভ করবো না প্রেগনেন্সি, সেটা মেবি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি হতে পারে কিন্তু একদম যে শিওর যে প্রেগনেন্সি সেটা কিন্তু নয়, কারণ অনেক সময় স্ট্রেস এবং পুয়ার হেলথের জন্য এই যে হরমোনাল লেভেলের হচ্ছে চেঞ্জ দেখা যায় পিটিউটারি এবং ওভারিয়ান হরমোন, তো তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাক অফ মেনস্ট্রুয়েশন দেখা যায়, ঠিক আছে। এবারে বলছে দ্য সিক্রেশন অফ গোনাডোট্রপিনস, অর্থাৎ এইবারে ওই হরমোনগুলো সম্বন্ধে বলছে, যে হরমোনগুলো আমাদের এই যে মেনস্ট্রুয়াল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে 28 ডেজে, তো এই যে সাইকেলটাকে ঠিকঠাক রাখার জন্য যে হরমোনগুলো, সেই হরমোন সম্বন্ধে একটু বলছে। এই হরমোনের জন্য একটা ফেজের পর একটা ফেজের হরমোন লেভেলের চেঞ্জের জন্য একটা ফেজের পর একটা ফেজ হচ্ছে ঘটছে। তো সেই হরমোনগুলো কি বলছে, গোনাডোট্রপিন ইনক্রিজিং গ্র্যাজুয়ালি ডিউরিং দ্য ফলিকিউলার ফেজ। তো ফার্স্টে আমাদের একটুখানি আইডিয়া নিতে হবে যে পরপর কী কী হরমোন বেরোচ্ছে, সেটা কিন্তু আমরা গ্যামেটোজেনেসিস যখন পড়েছিলাম তখন একটু আইডিয়া নিয়েছিলাম যে হাইপোথ্যালামাস থেকে কী বেরোচ্ছে, পিটিউটারি থেকে কী বেরোচ্ছে। তো আরেকবার আমি সেটা তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, হাইপোথ্যালামাস, পিটিউটারি, ওভারিয়ান অ্যাক্সিস, এরম একটা অ্যাক্সিস হচ্ছে নাম আছে, তো সেটা নামটার মানেটা কি, যে হাইপোথ্যালামাস আছে, পিটিউটারি আছে এবং ওভারি আছে, তো এদের মধ্যে একটা কানেকশন আছে। সেই কানেকশনটা কি, হাইপোথ্যালামাস থেকে হচ্ছে জিএনআরএইচ হচ্ছে হরমোন বেরোচ্ছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই হাইপোথ্যালামাস থেকে রিলিজ হলো। হাইপোথ্যালামাস থেকে এই এইচপিও যে অ্যাক্সিস কথাটা বলছি, এটাই হচ্ছে পিউবার্টি লেভেলে মানে পিউবার্টির এজে গিয়ে এটা হচ্ছে মানে এই যে এইচপিও অ্যাক্সিস এটা হচ্ছে অ্যাক্টিভেট হয়, এবং এই অ্যাক্টিভেট হলে এইচপিও অ্যাক্সিসটা অ্যাক্টিভেট হলে তখনই কিন্তু আমাদের এই মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু পুরোটাই এই এইচপিও অ্যাক্সিসের ওপর নির্ভর করে আছে। তাই কোনো কারণে যদি এই এইচপিও অ্যাক্সিসের কোনো একটা লেভেলে গণ্ডগোল হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই আমাদের গণ্ডগোল হয়ে যাবে। তো সেই জন্যই এইচপিও অ্যাক্সিসটা আমাদের জানতে হবে কী আছে, এইচ অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ হরমোন রিলিজ হচ্ছে। জিএনআরএইচ হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়ে পিটিউটারিতে এলো। পিটিউটারিতে এসে পিটিউটারি দেখলো যে এটা একটা রিলিজিং হরমোন, অর্থাৎ মানে আমাকে হাইপোথ্যালামাস আমাকে এই হরমোনটার মাধ্যমে বলছে যে তুমি গোনাডোট্রপিন রিলিজ করো। এটাই মেনলি কথা, যে হাইপোথ্যালামাস থেকে কিন্তু অনেক ধরনের হরমোন বেরোয়, রিলিজিং হরমোন হয়, অনেক সময় হচ্ছে যে
কিছু ইনহিবিটিং হরমোন বেরোয়। ইনহিবিটিং হরমোন মানে হচ্ছে ইনহিবিট করছে হরমোন। তো এটা আমাদের অত জানার দরকার নেই। আমাদের হচ্ছে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ বেরোচ্ছে। জিএনআরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজ করতে বলছে। তো পিটিউটারিতে এসে যখন সেই হরমোনটা এলো তখনই পিটিউটারি বুঝে গেল যে হাইপোথ্যালামাস আমাকে বলছে যে গোনাডোট্রপিন রিলিজ করতে, তখনই পিটিউটারি হচ্ছে গোনাডোট্রপিন রিলিজ করলো। তো গোনাডোট্রপিন বলতে এখানে হচ্ছে এফএসএইচ এবং হচ্ছে এলএইচ। ওকে, মানে পিটিউটারি তখন এফএসএইচ এবং এলএইচ হচ্ছে সিক্রেশন করলো। এই এফএসএইচ আর এলএইচের কিন্তু ওভারির ওপর হচ্ছে ফাংশন আছে। এই এফএসএইচ এবং এলএইচ কিন্তু এই মেনস্ট্রুয়াল সাইকেলের এক একটা সময় তার লেভেলের হচ্ছে ডিফারেন্সটা দেখা যায়, এবং সেই ডিফারেন্সের মাধ্যমে মানে যে পিটিউটারি থেকে রিলিজ হচ্ছে যে এফএসএইচ এবং এলএইচ, এবং সেই যে চেঞ্জ লেভেলের যে চেঞ্জ হচ্ছে তার ওপরেই কিন্তু পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটা কিন্তু চলে। তো এই এফএসএইচ এসে কী করে, এফএসএইচ এসে ওই ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন বলছি, মানে ফলিকলসগুলোকে স্টিমুলেট করে। অর্থাৎ এই যে ফলিকিউলার যে ফেজটা হচ্ছে, এই ফলিকিউলার ফেজে কী হচ্ছে, প্রাইমারি ফলিকলসগুলো গ্রাফিয়ান ফলিকলস তৈরি করছে, অর্থাৎ প্রাইমারি ফলিকলসগুলো চেঞ্জ হচ্ছে। কখন চেঞ্জ হবে, যখন প্রাইমারি ফলিকলসটা স্টিমুলেট হবে। কখন স্টিমুলেট হবে, সেই স্টিমুলেট হবে এই এফএসএইচ অর্থাৎ ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন ওভারিতে এসে ওই ফলিকলসগুলোকে স্টিমুলেট করে। তখন ফলিকলসগুলো প্রাইমারি ফলিকলস থেকে ওই গ্রাফিয়ান ফলিকলসে তৈরি হয়। বোঝা গেল? এরপরে কি হয়, এরপরে এই এলএইচের মাত্রাটা হঠাৎ করেই একটা সার্জ দেখা যায়, অর্থাৎ হঠাৎ করেই বেড়ে যায়, এবং এলএইচটা যখনই বেড়ে যায় তখনই সেই গ্রাফিয়ান ফলিকলসটা রাপচার হয়ে যায় এবং ওভুলেশন হচ্ছে তখন প্রসেসটা হয়। তাহলে এই যে এফএসএইচ এবং এলএইচের যে একটা চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জের ফলে কিন্তু পরপর দেখো ফলিকিউলার ফেজ হলো এবং এলএইচের এই যে এলএইচের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এলএইচটা হঠাৎ করে যে বেড়ে যাচ্ছে মিডল মানে মেনস্ট্রুয়াল সাইকেলের মিডলে, তখনই কী হচ্ছে, ওভুলেশন হচ্ছে। তো এই যখন চেঞ্জটা উল্টোপাল্টা হয়ে যায় তখনই কী হয়, কোনো রকম প্রবলেমের জন্য স্ট্রেস, যেটা বলছি বারবার আমি বলছি, তখন কিন্তু ল্যাক অফ মেনস্ট্রুয়েশন দেখা যায়। তো সেই জন্য এটা বারবার বলছি যে ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মানে কিন্তু মেবি ইন্ডিকেটিভ অফ প্রেগনেন্সি কিন্তু সব সময় হয় না, মেবি। ঠিক আছে, এবারে তাহলে আমরা আসল কথাটায় আসি। এবারে এই এইচপিও অ্যাক্সিসটা একটু বলে দিই। তো এই যে ফলিকিউলার ফেজ, এই যে এফএসএইচ এলো, এফএসএইচ এসে কী করলো, প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি করলো, এবং সেখানে কি হয়, আবার ওভারি থেকে এই ফলিকলস থেকে হচ্ছে ইস্ট্রোজেন বলে একটা হরমোন রিলিজ হয়। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে হরমোনগুলো পরপর রিলিজ হচ্ছে দেখো। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ পিটিউটারিতে এলো, পিটিউটারি থেকে এফএসএইচ এবং এলএইচ, যেটাকে গোনাডোট্রপিনস হরমোন বলছি। এফএসএইচ গিয়ে ওভারির হচ্ছে ফলিকলসকে স্টিমুলেট করলো, ফলিকলসগুলো প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হলো, এবং তারপর সেটার এলএইচ আবার যখন সার্জ দেখা গেল তখন সেটার ওভুলেশন হয়ে গেল। এর মাঝে এই যে ফলিকলস যখন এফএসএইচের প্রভাবে যখন প্রাইমারি ফলিকলস থেকে গ্রাফিয়ান ফলিকলস তৈরি হয়েছে, তখন সেখানে হচ্ছে ইস্ট্রোজেন বলে একটা হরমোন রিলিজ হচ্ছে। তাহলে একটা অ্যাক্সিস আমরা দেখতে পেলাম যে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হলো, এখানে এফএসএইচ এলএইচ, এবং তারপর ওভারি থেকে ইস্ট্রোজেন, অর্থাৎ একটার পর একটা হচ্ছে রিলিজ হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি এইচপিও অ্যাক্সিস, হাইপোথ্যালামাস পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিস। এবারে দেখো আমাদের এখানে কি বলছে দ্য সিক্রেশন অফ, এখানে কি, দ্য সিক্রেশন অফ গোনাডোট্রোপিনস, অর্থাৎ গোনাডোট্রোপিনস হচ্ছে এলএইচ এবং এফএসএইচ ইনক্রিজেস গ্র্যাজুয়ালি ডিউরিং দ্য ফলিকিউলার ফেজ। কারণ ফলিকিউলার ফেজে কী হচ্ছে, ফলিকিউলার ফেজে হচ্ছে প্রাইমারি ফলিকলস গ্রাফিয়ান ফলিকলসে চেঞ্জ হচ্ছে। তো একটা চেঞ্জ হচ্ছে ফলিকলসের, অর্থাৎ ফলিকলসের স্টিমুলেশন দরকার। ফলিকলসের স্টিমুলেশন কোন হরমোন করবে, ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। তো ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন এবং এলএইচ অর্থাৎ গোনাডোট্রোপিনস, এটা কী হচ্ছে, ইনক্রিজেস গ্র্যাজুয়ালি ইন দ্য ফলিকিউলার ফেজ and stimulate follicular development as well as secretion of estrogen by the growing follicles। এতক্ষণ ধরে আমি যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি আর বলছি না। মানে কি, পিটিউটারি থেকে এলএইচ এবং এফএসএইচ যে সিক্রেশন হচ্ছে সেটা ফলিকিউলার ফেজে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলো, এবং তার ফলে দুটো ইভেন্ট হলো। একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, মানে ফলিকলগুলোকে স্টিমুলেট করলো, সেটার ডেভেলপমেন্ট হলো, এবং ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে এই যে গ্রোয়িং ফলিকল সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন হচ্ছে রিলিজ হলো। Both LH and FSH attains a peak level in the middle of the cycle about 14th day,
অর্থাৎ এই যে ফলিকিউলার ফেজ মানে মেনস্ট্রুয়াল যে সাইকেলটা চলছিল সেটা কি 28 ডেজের, তার প্রথম হচ্ছে 3 to 4 ডেজ কি মেনস্ট্রুয়াল ফেজ গেছিলো, তারপরে শুরু হয়েছে তার ফলিকিউলার ফেজ, অর্থাৎ ফলিকলসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে এবং ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে। অন্যদিকে হচ্ছে পিটুইটারি থেকে যে গোনাডোট্রপিন FSH LH সেগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। এবারে ইনক্রিজ করতে করতে অ্যাবাউট 14th ডেতে দেখা গেল কি প্রথম 3 to 5 ডেজ গেছে মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে শুরু হয়েছে ফলিকিউলার ফেজ। অ্যাবাউট 14th ডেতে কী হলো দেখা গেল এই FSH এবং LH একটা হায়েস্ট পিক লেভেলে উঠে গেছে। তো এখান থেকে হচ্ছে সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছিলো, আস্তে আস্তে ইনক্রিজ করছিলো এই হরমোনের লেভেলটা, অর্থাৎ 14 ডেতে সেটা দেখা গেলো একটা পিক লেভেলে হচ্ছে সেটা চলে যাচ্ছে। সেটাই বলছে বোথ LH and FSH attains a peak level in the middle of the cycle about 14 day। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 14 ডে মিডল অফ দ্য সাইকেলে কিন্তু LH এবং FSH একটা পিক লেভেল সেটা অ্যাটেন্ড করছে। Rapid secretion of LH leading to its maximum level during the mid cycle called LH surge। অর্থাৎ এই যে LH হরমোনটা এই যে মিড সাইকেল এরম একটা পিক লেভেল সেটা অ্যাটেন্ড করছে, এটাকে আমরা বলছি LH সার্জ। তাহলে কোশ্চেন আসতে পারে যে LH সার্জ আমরা কখন দেখতে পাই, সেটা হচ্ছে অ্যাবাউট 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল বা মিডল অফ দ্য সাইকেল। মিডল অফ দ্য সাইকেল আসে না, এই ডেটটা মেনশন, ডেট বলতে এই ডেটা কিন্তু মেনশন থাকে। 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলে LH সার্জ দেখা যায়। এই LH সার্জের ফলে কি হয়, ইনডিউস রাপচার অফ গ্রাফিয়ান ফলিকেল অ্যান্ড দেয়ার বাই দ্য রিলিজ অফ ওভাম। অর্থাৎ যখনই LHটা দেখবে এই 14 ডেতে সেটা LH সার্জ, অর্থাৎ সেটা একটা ম্যাক্সিমাম লেভেল অ্যাটেন্ড করে গেছে, তার বডিতে LH এর লেভেলটা একটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে, তখন তাকে আমরা LH সার্জ বলবো এবং সেটা মেনস্ট্রুয়াল সাইকেলের হচ্ছে 14 ডেতে হয়ে থাকে। এবং এই যখন সার্জটা হয় সে তখন তার ফলে কি হয়, গ্রাফিয়ান ফলিকলস অর্থাৎ ওভারির মধ্যে যে ফলিকলসগুলো বড় হচ্ছিল এবং তার থেকে ইস্ট্রোজেন রিলিজ হচ্ছিল সেই ফলিকলস অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলসটা রাপচার হয়ে যায় এবং রাপচার হলে তার ভিতরে থাকা সেকেন্ডারি ওসাইটটা বাইরে বেরিয়ে আসে এবং সেটাকে আমরা বলি ওভুলেশন। অর্থাৎ ওভুলেশন তখনই হবে যখন LH সার্জ দেখা যাবে, অর্থাৎ LH এর মাত্রাটা যখন একটা সার্টেন মানে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের মানে ম্যাক্সিমাম লেভেল অ্যাটেন্ড করবে। এবং সেটা কখন হয় মেইনলি, সেটা হচ্ছে 28 ডেজের সাইকেলে হচ্ছে 14 ডেতে হচ্ছে সেটা দেখা যায়, অর্থাৎ 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলে LH সার্জ হচ্ছে দেখা যায়। ঠিক আছে, দ্য ওভুলেশন ইজ ফলোড হয়, অর্থাৎ এটাও হচ্ছে একটা ফেজ। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট 3 to 5 ডেজ হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে হলো ফলিকিউলার ফেজ 14th ডে অবধি। 14th ডেটাকে আমরা বলছি ওভুলেটরি ফেজ, অর্থাৎ সেখানে ওভুলেশন হচ্ছে, LH সার্জ হচ্ছে। দ্য রিমেনিং পার্টস অফ দ্য ওভুলেশন ইজ ফলোড বাই দ্য লিউটিয়াল ফেজ, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট ফেজ। তাহলে এরপরে যে ফেজটা অর্থাৎ ওভুলেটরি যে ফেজটা সেটা কিন্তু একদিনেরই ফেজ, অর্থাৎ 14 ডেতে হয় এবং ইজ ফলোড বাই দ্য লিউটিয়াল ফেজ। এরপরে যে ফেজটা সেটাকে আমরা বলছি লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজে কি হয়, ডিউরিং হুইচ দ্য রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকলস, অর্থাৎ ওভারির মধ্যে হচ্ছে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং গ্রাফিয়ান ফলিকলস হলো। এবার গ্রাফিয়ান ফলিকলস রাপচার হয়ে সেকেন্ডারি ওসাইটটা বেরিয়ে গেল, এবার সেকেন্ডারি ওসাইটটা বেরিয়ে গেল কিন্তু ফলিকলসটা তো রয়ে গেল। এই ফলিকলসটা কী হবে, ফলিকলসটা তখন বলছে এই ফেজে কি হয়, দ্য রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকলস ট্রান্সফর্ম অ্যাজ কর্পাস লিউটিয়াম। অর্থাৎ এই যে গ্রাফিয়ান ফলিকল রিমেনিং পার্ট অফ দ্য ফলিকলস, যেখানে আর কোনো সেকেন্ডারি মানে ওসাইট কিছু নেই, কারণ সেকেন্ডারি ওসাইট ওভুলেশনে বেরিয়ে গেছে, যে ফলিকলসের যে পার্টটা ওভারিতে বেঁচে রয়েছে সেটাকে আমরা বলছি কর্পাস লিউটিয়াম। ফিগার 3.9 আমরা দেখব, তো সেটাকে বলা হচ্ছে তাহলে কর্পাস লিউটিয়াম কাকে বলা হয়, কর্পাস লিউটিয়াম হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকল আফটার ওভুলেশন। ঠিক আছে, ওভুলেশন হয়ে যাওয়ার পরে অর্থাৎ সেকেন্ডারি ওসাইট গ্রাফিয়ান ফলিকলের মধ্যে যেটা ছিল সেটা বেরিয়ে গেছে, তারপরে গ্রাফিয়ান ফলিকলের রিমেনিং যে পার্টটা সেটাকে আমরা বলছি কর্পাস লিউটিয়াম। তা কর্পাস লিউটিয়াম, এটা কিন্তু কোশ্চেন আসে যে কর্পাস লিউটিয়াম কি, তোমাদের বোর্ডের কোশ্চেন আসতে পারে, নিটে তো আসতেই পারে। প্রত্যেকটা লাইন কিন্তু এনসিইআরটির খুব ইম্পর্টেন্ট, কারণ এনসিইআরটিতে অলরেডি কিন্তু শর্টেই দেওয়া আছে জিনিসটা, তাই এটাকে শর্ট করে আর ইম্পর্টেন্ট বলার মতো কিছু নেই, এইটুকুনি জানতেই হবে। ঠিক আছে, এইটুকুনির ওপরে আরও শর্ট করে পড়লে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। তো সেই জন্য যেটুকুনি এনসিইআরটিতে দেওয়া আছে ওটুকুনি জানো
ওর ভেতর থেকে আর ইম্পর্টেন্ট বার করতে যেও না। দ্য কর্পাস লিউটিয়াম সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন, অর্থাৎ এই যে প্রাইমারি ফলিকলস যেগুলো ছিল, এই যে বড় হচ্ছিল, এগুলো কি হরমোন সিক্রেট করছিল? এগুলো হচ্ছে ইস্ট্রোজেন বের করছিল। এবারে ইস্ট্রোজেন রিলিজ হচ্ছিল, এবার ওভুলেশন হয়ে গেল, সেকেন্ডারি সাইড বেরিয়ে গেল, রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকল সেটাকে আমরা বলছি কর্পাস লিউটিয়াম। এই যে কর্পাস লিউটিয়াম থেকে একটা হরমোন বেরোয়, সেটাকে বলা হয় প্রোজেস্টেরন, অর্থাৎ কোথায় গেল? দ্য কর্পাস লিউটিয়াম সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন which is essential for the maintenance of the endometrium। মানে কি, বাড়িটা আমাদের তৈরি হয়ে গেছে ফলিকিউলার, এই যে ফার্স্ট হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, তারপর ফলিকিউলার ফেজে আমাদের অলরেডি বাড়িটা তৈরি হয়ে গেছে ইউটেরাসে। এবারে বাড়িটা যাতে ভেঙে এসে কেউ যেন ভেঙে না দেয়, তার জন্য তো একটা কিছু করতে হবে, সেখানে তো একজন কাউকে বসিয়ে রাখতে হবে। তো সেই বসিয়ে রাখাটা কিন্তু এই যে কর্পাস লিউটিয়াম থেকে হচ্ছে একটা হরমোন বেরোয় প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনটা গিয়ে সেই বাড়িটাকে হচ্ছে রক্ষা করে রাখে, যতক্ষণ হচ্ছে ফার্টিলাইজেশনের চান্স থাকছে, ফার্টিলাইজেশন হতে পারে, অর্থাৎ পরে যতক্ষণ না পরের মেনস্ট্রুয়াল সাইকেলের মেনস্ট্রুয়াল ফেজটা শুরু হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এন্ডোমেট্রিয়ামটা ইনট্যাক্ট থাকে। এই মেনস্ট্রুয়াল ফেজেই এন্ডোমেট্রিয়ামটা, পরের মেনস্ট্রুয়াল ফেজটা যখন আসবে তখনই কিন্তু আবার ওই এন্ডোমেট্রিয়ামটা ব্রেকডাউন হবে। তো তার আগে অবধি কিন্তু ওই যে ফলিকিউলার ফেজে, এই ফেজটায় যে এন্ডোমেট্রিয়ামটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু বাকি ফেজটা জুড়ে ইনট্যাক্ট থাকে। তো সেই ইনট্যাক্ট রাখতে কে হেল্প করে? সেই ইনট্যাক্ট রাখতে হেল্প করে এই প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটা কোথা থেকে বেরোয়? সেটা হচ্ছে এই যে রিমেনিং পার্ট অফ দ্য গ্রাফিয়ান ফলিকলস। ঠিক আছে, তাহলে দ্য কর্পাস লিউটিয়াম সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন উইচ ইজ এসেনশিয়াল ফর মেনটেনেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এরপরে যদি প্রেগনেন্সি না হলো, তাহলে কি হয়? এই প্রোজেস্টেরন বেরোনোটা বন্ধ হয়ে যায় এবং হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ শুরু হয়, অর্থাৎ পরে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। আর যদি প্রেগনেন্সি হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রোজেস্টেরন হচ্ছে এই কর্পাস লিউটিয়াম থেকে বেরোতে থাকে, যতদিন না অবধি প্লাসেন্টাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, সেগুলো আমরা সব পরে জানবো। তাহলে এই ততদিন কেন প্রোজেস্টেরন বেরোয়? কারণ প্রোজেস্টেরন যদি না বেরোয়, তাহলে এন্ডোমেট্রিয়ামটা কিন্তু ব্রেকডাউন করে যাবে। ঘরের ভিতর ফার্টিলাইজেশনের পরে দুজনে আছে, মানে জাইগোটটা আছে ওর ভেতরে, তখন যদি ঘরটা হঠাৎ করে ভেঙে গেল, তাহলে তো সেটা চলবে না, ঘরটাকে তো ততদিন রক্ষা করে রাখতে হবে। তো সেই রক্ষা করে কে রাখে? তখন হচ্ছে এই প্রোজেস্টেরনটা কিন্তু ততদিন হচ্ছে বেরোতে থাকে, যতদিন না ওরা নিজেদের মতো একজনকে খুঁজে বার করছে। ওরা নিজেদের মতো মানে যতদিন না প্লাসেন্টা আমাদের তৈরি হচ্ছে। প্লাসেন্টা যখন তৈরি হয়ে যায়, তখন প্লাসেন্টা থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হয়, তখন আর ওভারি থেকেও প্রোজেস্টেরন সিক্রেশনটাও হয় না। কিন্তু যতদিন না প্লাসেন্টা তৈরি হচ্ছে, ততদিন কিন্তু এই ওভারি অর্থাৎ কর্পাস লিউটিয়াম থেকে যে প্রোজেস্টেরনটা সিক্রেশন হয়, সেই প্রোজেস্টেরনটাই এসে ওই এন্ডোমেট্রিয়ামটাকে ইনট্যাক্ট রাখে এবং তার মধ্যে জাইগোটটা থাকে। ঠিক আছে, তাহলে দ্য কর্পাস লিউটিয়াম সিক্রেট লার্জ অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন, এটা তোমাদের আসবে যে প্রোজেস্টেরন সিক্রেশনটা কোথা থেকে হয়, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম, বা কর্পাস লিউটিয়াম থেকে কী হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের কাজ কী? সেটা হচ্ছে মেনটেনেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম। Such an endometrium is necessary for implantation of the fertilized ovum and other event of pregnancy। অর্থাৎ এইরকম যে এই যে এন্ডোমেট্রিয়ামটাকে আমরা ইনট্যাক্ট রাখতে পারলাম প্রোজেস্টেরনের মাধ্যমে, এই ইনট্যাক্ট এমব্রায়োটা কী কাজে লাগবে? সেটা হচ্ছে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে সেই ফার্টিলাইজেশনের পরে আমাদের ইভেন্ট হচ্ছে ইমপ্ল্যান্টেশন, অর্থাৎ সেটা এসে ওই বাড়িটার মধ্যে থাকে। তো সেই ইমপ্ল্যান্টেশনটা হতে সাহায্য করবে। অর্থাৎ সাচ অ্যান এন্ডোমেট্রিয়াম ইজ নেসেসারি, এটা দরকার হয় ফর ইমপ্ল্যান্টেশন অফ দ্য ফার্টিলাইজড ওভাম অ্যান্ড আদার ইভেন্ট অফ প্রেগনেন্সি। অর্থাৎ ফার্টিলাইজড ওভামের ইমপ্ল্যান্টেশন এবং প্রেগনেন্সির আদার যে ইভেন্টগুলো আছে, সেগুলো সম্পন্ন করতে কিন্তু এই এন্ডোমেট্রিয়ামটাকে আমাদের ইনট্যাক্ট রাখতে হয়, এবং এন্ডোমেট্রিয়ামটাকে ইনট্যাক্ট রাখতে আমাদের প্রোজেস্টেরন হরমোন দরকার হয়। সেই প্রোজেস্টেরন হরমোনটা আমরা ওই কর্পাস লিউটিয়াম থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা কিন্তু ক্লিয়ার হলো। তো এই অবধি আজকে আমাদের থাকুক, কারণ এর পরের পার্টটা আবার পড়ালে তোমাদের একটু গুলিয়ে যেতে পারে, কারণ আজকে আমরা অনেক কিছু শিখেছি, HPO অ্যাক্সেস শিখেছি এবং আমরা 3টে ফেজ জেনে গেছি। আমরা আগের দিন কিন্তু মেনস্ট্রুয়াল ফেজ জেনেছিলাম, আজকে আমরা 3টে ফেজ জানলাম। কি কি? একটা হচ্ছে ফলিকিউলার ফেজ, তারপরে হচ্ছে ওভুলেটরি ফেজ এবং তারপরে লিউটিয়াল ফেজ। এরপরে কিছুটা জিনিস আছে এবং তারপর আমরা পিকচারটা দেখব। তো ওই দুটো পার্ট আমরা পরের ভিডিওটায় পড়বো। এতক্ষণ অবধি যেটা পড়লাম সেটা হচ্ছে এই
এই অবধি, ঠিক আছে? তো এই অবধি যেন কারোর কোনো ডাউট না থাকে। যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আশা করি থাকবে না, কারণ আমি যতটা পেরেছি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কেউ বুঝতে না পারো, কিছু মনে করার নেই, তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি চেষ্টা করব পরের ভিডিওটা আর একবার সেটাকে একটু বলে দেওয়া, ঠিক আছে? বা কমেন্টের রিপ্লাই যদি হয়ে যায় তো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।